সব ঠিক আছে? ইয়ে দেও, ইয়ে দিবা না? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসটি একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন, আমাদের প্রাইমারি স্কুলের সার্কুলারটি হয়ে গিয়েছে। আগামী 25 তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন। যারা প্রাইমারি স্কুলে চাকরি করতে চান তাদের জন্য অত্যন্ত বড় একটি সুবর্ণ সুযোগ, এবং এটি যারা কাজে লাগাতে চান এখন থেকেই মাঠে নেমে পড়ুন। আপনার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রাইমারি পরীক্ষা যখনই হবে তখনই আপনি প্রস্তুত। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর আপনাদের সাথে দেখা, দীর্ঘ 1 মাস। গত মাসে ক্লাস নিয়ে গিয়েছি, এই মাসে আর হয়তো কথা হয় নাই। আজকে আমরা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। মনে হয় আপনাদের রুটিনে দেয়া হয়েছিল উপজাতি নিয়ে ক্লাস হবে, কিন্তু ওই জায়গায় আসার পর আমাদের একটু সুবিধার জন্য টপিক চেঞ্জ করেছি। আগামীকালকে উপজাতি ক্লাস হবে, আর আজকে ক্লাস হবে বাংলাদেশের জাতীয় অর্জন ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনো পরীক্ষায় আসে, তাই গুরুত্ব বিবেচনা করে এই টপিকটা আগে নিয়ে আসছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই পয়েন্ট লিখে আপনি আন্ডারলাইন করবেন। বাংলাদেশের জাতীয় অর্জন ও গুরুত্বপূর্ণ ব্যক্তি লিখে আন্ডারলাইন করবেন। কি তাহলে একটু খাতায় লিখে ফেলেন, বাংলাদেশের জাতীয় অর্জন ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেখান থেকে বিসিএস এ 2 মার্ক আসে, প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে বিসিএস এ 2 মার্ক চলে আসে। আমি আপনাদের সাথে 3 দিন থাকবো। 3 দিন আপনাকে 3টা টপিক পড়াবো। আজকে পড়াবো বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি। আগামীকালকে পড়াবো উপজাতি, আর শেষ দিন পড়াবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থান এবং স্থাপনা। এই 3টা টপিক নিয়ে আপনার সাথে আমার 3 দিন কথা হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা ক্লাসটি উপভোগ করবেন। ওইটাও দেখাচ্ছেন স্টুডেন্টদেরকে। যাক, ছবিটা একটু চেঞ্জ হয়েছে, জুবাইর ভাই নিজ দায়িত্বে চেঞ্জ করেছে, আমার কোনো হাত নেই এখানে। তাহলে আমরা আমাদের টপিকটা দেখতে চাই। আমাদের আজকের আলোচনা বাংলাদেশের জাতীয় অর্জন ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওই জায়গায় দিয়ে দেন, আমি তখন সুবিধা হবে, আমার সেট আপ করা আছে। এই তো ওটাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা জাতীয় কিছু বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত লিখে আপনি আন্ডারলাইন করবেন। জাতীয় সঙ্গীত লিখে আন্ডারলাইন করবেন। জাতীয় সঙ্গীত লিখে আন্ডারলাইন করবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন। ভাই মার্কার কোথায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি 1905 সালে, এটি 1905 সালে সর্বপ্রথম, এটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায়
প্রকাশিত হয়। ভাই ওই চেকটা আমার ওই জায়গায় দিয়ে দিবেন, আমার জন্য খুব সুবিধা হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের, বোর্ডে আমি লিখে দিচ্ছি, গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশের অন্তর্ভুক্ত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশের অন্তর্ভুক্ত। তাহলে আমি প্রথম থেকে বলি, প্রিয় শিক্ষার্থী, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশের অন্তর্ভুক্ত। আপনার চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রথমে চিন্তা করে দেখবেন আপনার অপশনে গীতবিতান আছে কি নাই। যদি গীতবিতান এবং স্বরবিতান একসাথে থাকে আপনি গীতবিতান দিবেন, আর যদি গীতবিতান না থাকে আপনি স্বরবিতান দিবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই গানের সুরকার, এই গানের সুরকার, এই গানের সুরকার কবি নিজে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের সুরকার কবি নিজেও লিখতে পারেন, অথবা চাইলে আপনার নাম লিখতে পারেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ৩রা মার্চ ১৯৭১ সালে, ৩রা মার্চ ১৯৭১ সালে ঢাকার পল্টন ময়দানে, ৩রা মার্চ ১৯৭১ সালে ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা, তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ, তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে, তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। আচ্ছা, এটা আরো আগে আগে আসা উচিত ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, ওইটা শোনাবেন? হ্যাঁ দেন, একটু দেখি এই যে ৩ তারিখে কিভাবে বাজানো হয়েছিল একটু দেখেন, দেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটু উপভোগ করি। এই যে ৩ তারিখে শাহজাহান সিরাজ পল্টন ময়দানে বাজিয়েছিলেন, এটাই আমরা এখন শুনবো। এগুলো বহু কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করেছি। অনেকেই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যান। ভালো লাগবে। আমের বনে প্রাণে পাগল
ওই স্ক্রিনটা এখানে এখানে দিয়ে দেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কি আমরা যে জায়গায় ছিলাম জাতীয় পতাকাতে যাওয়ার আগে কথা বলতে চাই। ৩রা মার্চ ১৯৭১ সালে ঢাকার পল্টন ময়দানে তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই যে আমরা কিছু পড়লাম, এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন তৈরি হতে পারে, আপনি কিভাবে বাসায় পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবেন, সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে বলে দিতে চাই। যেটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার জন্য হতে পারে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রূপকার কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? প্রথম প্রশ্ন যদি এটা হতে পারে, অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্ন এসেছে, মনে রাখবেন, আন্ডারলাইন করেন 1905। 1905 কথাটি আন্ডারলাইন করেন। তারপরে দেখেন আপনাকে লিখিয়েছি বঙ্গদর্শন। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আন্ডারলাইন করবেন বঙ্গদর্শন। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি নেওয়া হয়েছে। তাহলে দেখেন এই যে আমি আপনাকে দিয়ে দিয়েছি গীতবিতান। যদি গীতবিতান কখনো না থাকে তাহলে আপনি দিয়ে দিবেন স্বরবিতান। দেখতে পাচ্ছি অনেকেই আমাকে লিখেছেন। আচ্ছা যাই হোক, স্যার বিসিএস পিলির আগে কি প্রাইমারি হবে? আসলে এটা বলা বড় মুশকিল। তারপর স্যার আপনার জন্য অপেক্ষায় থাকি, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা যাই হোক, অঞ্জনা ইসলাম রিয়েল হিরো। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ। এগুলো না বললেই হবে, কারণ আমি আপনাদের উপর সর্বদাই অনেক খুশি থাকি এবং আপনাদের জন্য সবসময় দোয়া করি যাতে আপনারা আপনার পরিবারের জন্য এবং আপনার পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য ভালো কিছু করতে পারেন। আর এই ভালো কিছু করতে গিয়ে আমি এই ক্ষুদ্র মানুষটি যদি আপনাকে বিন্দু পরিমাণ কিছু সহযোগিতা করতে পারি, তাহলে আমি নিজেকে এটা নিয়ে অনেক গর্ববোধ মনে করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের জায়গায় চলে যেতে চাই। যদি চাকরির পরীক্ষা প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে গীতবিতান থাকবে। আর যদি গীতবিতান এবং স্বরবিতান একসাথে থাকে আপনি গীতবিতান দিবেন, গীতবিতান যদি না থাকে স্বরবিতান দিবেন। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই গানটির সুরকার কে, অথবা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার কে? তাহলে আমরা জানাই আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে লিখিয়েছি কবি নিজে, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশে প্রথম কত তারিখে বাজানো হয়? আনসার হবে ৩রা মার্চ ১৯৭১। আনসার হবে ৩রা মার্চ ১৯৭১। পরবর্তী প্রশ্ন আপনার জন্য হতে পারে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি প্রথম কোন জায়গায় বাজানো হয়? মনে রাখবেন ঢাকার পল্টন ময়দানে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আন্ডারলাইন করেন, এভাবে এভাবে আন্ডারলাইন করে করে রাখেন। পরবর্তী প্রশ্ন হতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি প্রথম কে বাজিয়েছেন? মনে রাখবেন শাহজাহান সিরাজ। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে একটি প্রশ্ন দিতে চাই। এই যে আমি বলেছি তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তিনি ছাত্রলীগের কোন পদবিতে ছিলেন? শাহজাহান সিরাজ সেই সময় ছাত্রলীগের কোন পদে ছিলেন? আপনি কমেন্টসে আমাকে জানাবেন। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। জাতীয় পতাকা লিখে আন্ডারলাইন করবেন। জাতীয় পতাকা লিখে, বাহ, অসংখ্য ধন্যবাদ। ইমতিয়াজুর রহমান আমাদেরকে জানিয়েছেন সাধারণ সম্পাদক, সাব্বির রহমান, শফিকুল ইসলাম জানিয়েছেন সাধারণ সম্পাদক, আসলে সাবেরা শরীফ জানিয়েছেন সাধারণ সম্পাদক। অসংখ্য ধন্যবাদ। সাবেরার সাথে আমার প্রতিদিনই হচ্ছে হয়। যাই হোক, তাহলে আমরা এই মুহূর্তে আপনারা যারা আনসারটি দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে উত্তর দিয়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তাহলে জাতীয় পতাকা লিখে আন্ডারলাইন করবেন। জাতীয় পতাকা লিখে আন্ডারলাইন করবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 2 মার্চ 1971 সালে। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মানচিত্র খচিত, মানচিত্র খচিত মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। মানচিত্র যে কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার। বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। এখন আমরা জানলাম, দেখেন এখান থেকে 3 থেকে 4 রকমের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন হয়? আমরা জেনে গিয়েছি 2 মার্চ। তারপর বলা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী প্রশ্ন হতে পারে কে উত্তোলন করেছেন? আসম আব্দুর রব। প্রিয় শিক্ষার্থী, বুঝতে কি পেরেছেন? আমার একটা কথা মনে পড়ে যায়, প্রায় 1 থেকে 1.5 বছর আগে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসমা আব্দুর রব সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন, সকালে নীরব বিকালে সরব, তার নাম আসম আব্দুর রব। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তার মানে বুঝাই যাচ্ছে বর্তমান সরকারের আসমা আব্দুর রবের সাথে সম্পর্ক ভালো না। এটা এখন হ্যাঁ, এর জন্য হচ্ছে একটু বুঝে শুনে পড়ে নেবেন। আপনার চাকরির পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় পতাকা বিদেশে প্রথম কত তারিখে উত্তোলন হয়েছে, কে করেছেন, কোথায় করেছেন, এরভাবে কিন্তু প্রশ্নগুলো ভেঙ্গে ভেঙ্গে আসতে পারে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা, বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 18 এপ্রিল 1971 সালে। বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 18 এপ্রিল 1971 সালে ভারতের কলকাতায়। ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশে প্রথম কত তারিখে উত্তোলন হয়েছে, আনসার হবে 2 মার্চ। যদি প্রশ্ন আসে বিদেশে কত তারিখে হয়েছে প্রথম, আনসার হবে 18 এপ্রিল। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে দেশে প্রথম কে উত্তোলন করেছেন, আসম আব্দুর রব। যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় পতাকা বিদেশে প্রথম কে উত্তোলন করেছেন, আনসার হবে এম হুসেন আলী। যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে দেশে কোথায় প্রথম হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বিদেশে প্রথম কোথায় হয়েছে, ভারতের কলকাতায় পাকিস্তান হাই কমিশনারের কার্যালয়ে। এই যে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে বারবার লেখাগুলো পড়ার পর প্যাটার্ন প্রশ্নের করে দেই, এভাবে কিন্তু আপনাকে বাসায় প্রশ্ন করতে হবে। এভাবে প্রত্যেকটা টিচারের লেকচার থেকে আপনাকে বাসায় কিন্তু যদি আপনি নোট তৈরি করতে পারেন, প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন তৈরি করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় আপনার এই নোটটি অনেক বেশি উপকার হবে এবং আপনি প্রশ্ন কমন পাবেন। কিন্তু এই যে সন্ধ্যাবেলা কষ্ট করে ক্লাস করে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার
লিখতেছেন অথবা শুনতেছেন, কিন্তু বাসায় প্রশ্নগুলো নোট করেন না, প্রশ্ন আকারে তৈরি করেন না, তাহলে ক্লাস থেকে আপনি কতটুকু উপকৃত হবেন আসলে আমি কিছুই বলতে পারি না। এর জন্য হচ্ছে আপনাকে ওই ক্লাসে টিচার যা পড়াবে তা আপনাকে প্রশ্ন আকারে তৈরি করতে হবে। কিভাবে প্রশ্ন তৈরি করবেন আমি আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দিয়েছি। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে, মানচিত্র খচিত পতাকার রূপকার কে? শিবনারায়ণ দাস। বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কে? কামরুল হাসান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আপনার পরীক্ষায় প্রশ্ন চলে আসলো, আসুক, রিসিভ করার দরকার নাই, না রিসিভ না, আপনি একটু দেন। শাহজাহান সিরা আসম আব্দুর রবকে দেখি, ছবি তো দিয়েছিলাম। আপনার ইয়োটা চোখে পড়লে আমি একদম হতাশ হয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন পতাকা উত্তোলন হয়েছিল, এই যে আসম আব্দুর রব, উনি হচ্ছেন আসম আব্দুর রব। আমার খুব ওনার একটি কথা আমার খুব ভালো লেগেছিল প্রিয় শিক্ষার্থী, ওনার একটি কথা আমার খুব ভালো লেগেছিল। স্যার কাজী আরিফ তো করছে না, বুঝি নাই। শিবনারায়ণ দাস আনসার দিয়েছেন অনেকেই। যেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, উনার একটি কথা আমি খুব ভালো লেগেছে আমার। আমি সেদিন দেখলাম 71 টেলিভিশনে উনাকে আনা হয়েছে, মানে ফেসবুকের মাধ্যমে একজন সাংবাদিক উনাকে অনেক প্রশ্ন করতেছে। তো উনি বলেছে যে তুমি কার সাথে কথা বলতেছো, তুমি আমাকে কি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রশ্ন করতেছো, না 71 টেলিভিশনের সাংবাদিক হয়ে আমাকে প্রশ্ন করতেছো? উনি বলল আমি 60 বছর যাবৎ রাজনীতি করি, তোমার বয়স এখন পর্যন্ত 60 বছর হয় নাই, আমার রাজনীতির বয়স 60 বছর। আসলে ওনাদের জন্য দেশের যথেষ্ট অবদান রয়েছে, উনি খুব মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক অবদান রেখেছেন। আর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধিটা কিন্তু তিনি দিয়েছেন, এই আসম আব্দুর রব। তাহলে আপনার চাকরির পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে কোথায় উত্তোলন হয়েছে, কে উত্তোলন করেছেন, কত তারিখে উত্তোলন করেছে, এরকম একটা প্রশ্ন হতে পারে। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 23 মার্চ 1971 সালে, 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন, নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। 23 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। এখান থেকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা 3টা প্রশ্ন হতে পারে, যে আনুষ্ঠানিকভাবে কত তারিখে করা হয়েছে? 23 মার্চ 1971। কোন জায়গায় করা হয়েছে? নিজ বাসভবন মানে ধানমন্ডির 32 নম্বরে। কে করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখান থেকে প্রশ্ন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে আমাদের ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িটি দেখা যাচ্ছে, এটি বর্তমানে জাদুঘর হিসেবে রয়েছে, অনেকেই জানি এই বাড়িতে ঘুরতে গিয়েছেন। আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক নিয়ে লিখব, জাতীয় প্রতীক লিখে আন্ডারলাইন করবেন প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় প্রতীক লিখে আন্ডারলাইন করবেন। আচ্ছা আরো একটু স্লো বলবো, হালিমা আক্তার নিপা বলেছেন অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আমি স্লো বলবো।
তাহলে জাতীয় প্রতীক লিখেছেন, দেখেন জাতীয় প্রতীক কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো, বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে, বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত। জয়তিপাল, আপনি বলছেন জাতীয় পতাকার আগে স্যার কি করেছেন? আমি জাতীয় পতাকার আগে জাতীয় সঙ্গীত নিয়ে পড়েছি। তো লিখবেন বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত, উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা। এই যে দেখেন পানিতে ভাসমান শাপলা। আমি আবার বলি, বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা এবং এর শীর্ষ চূড়ায়, এবং এর শীর্ষ চূড়ায় প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন 3টি পাট গাছের পাতা, এবং এর শীর্ষ চূড়ায় সংযুক্ত লিখতে পারেন, এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা, এবং এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা ও দুই পাশে 2টি করে তারকা। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে, ও দুই পাশে 2টি করে তারকা, মোট 4টি তারকা নিয়ে, মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম থেকে বলবো, আপনি একটু মিলিয়ে নেবেন। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে, এই যে ধানের শীষ দেখতেছেন, উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা এবং এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা ও দুই পাশে 2টি করে তারকা, মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। মোট 4টি তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জাতীয় প্রতীকের রূপকার কে ছিলেন? আপনারা আমাকে জানান, জাতীয় প্রতীকের রূপকার কে ছিলেন? জাতীয় প্রতীকের রূপকার কে ছিলেন? এস.ডি. কিল্টন জানিয়ে দিয়েছেন, বাহ। সাব্বির হোসেন জানিয়ে দিয়ে, সুহাগ জানিয়ে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি নাইম ভাই জানিয়ে দিয়েছেন, গুড। অঞ্জনা সাবেরা, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা, আপনি কি জানেন এই প্রশ্নটা আমাদের অনেক স্টুডেন্টরা ভুল করে, ওরা দিয়ে কেউ বলে এন সাহা। মনে রাখবেন, এন সাহা হচ্ছেন রাষ্ট্রীয় মনোগ্রাম যেটা, এটার কিন্তু জাতীয় প্রতীকের রূপকার হচ্ছেন কামরুল হাসান। আমরা নূরজাহান লিখেছেন, এম ফাহিম লিখেছেন আমাদেরকে, অনেকেই আমাদেরকে জান্নাতুল ফেরদৌস আমাদেরকে আনসার দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন এভাবে আমাকে ক্লাসে রেসপন্স করার জন্য। তাহলে জাতীয় প্রতীকের রূপকার হচ্ছেন কামরুল হাসান। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আপনি কোন বিষয়গুলো আন্ডারলাইন করে রাখবেন? আমি বলেছি বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা। ওই পানিতে ভাসমান শাপলাটা এভাবে আন্ডারলাইন করেন, পানিতে ভাসমান শাপলা কথাটি আন্ডারলাইন করেন, এবং এর শীর্ষ চূড়ায় সংযুক্ত 3টি পাট গাছের পাতা, এই 3টি পাট গাছের পাতা এভাবে আন্ডারলাইন করেন, ও দুই পাশে 2টি করে তারকা, 2টি করে তারকা আন্ডারলাইন করেন। সর্বমোট 4টি তারকা নিয়ে, অথবা মোট 4টি তারকা, এই 4টি সংখ্যাটি আন্ডারলাইন করবেন। তারকা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীক গঠিত। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনার এখান থেকে প্রশ্ন আপনার জন্য এইভাবে আসতে পারে, বাংলাদেশের জাতীয় প্রতীকে
কয়টি পাট গাছের পাতা রয়েছে? 3টি। আবার বলি প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আপনি বাসায় এইভাবে লিখবেন, বাংলাদেশের জাতীয় প্রতীকে মানে পাতা হচ্ছে, পাট গাছের পাতা হচ্ছে 3টি, তারকা হচ্ছে 4টি। আপনার পরীক্ষা প্রশ্ন দিবে বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট কতটি তারকা রয়েছে? 4টি তারকা রয়েছে। তারপর যদি আসে যে দুই পাশে কয়টি করে, মনে রাখবেন 2টি করে তারকা। এটি আপনাকে যে কোনো ভাইবা বোর্ডে বলতে পারে আপনি বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে একটু বর্ণনা করেন, তখন আপনাকে সুন্দর করে বলে দিতে হবে। এখন আপনাকে প্রশ্ন করে ফেললো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জাতীয় প্রতীক দ্বারা কি বোঝানো হয়? বাংলাদেশের জাতীয় প্রতীক দ্বারা কি বোঝানো হয়? এইরকম প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষা আসতে পারে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে, বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে, বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধি। সুমিতদা আমাদেরকে আনসার দিয়েছেন, 100% সঠিক লিখেছেন, আমার সাথে মিলিয়ে নেন। বাংলাদেশের জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। বুঝতে কি পেরেছেন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা এই পয়েন্ট থেকে জেনে গেলাম বাংলাদেশের জাতীয় প্রতীকে উভয় পাশে ধানের শীষ রয়েছে, পানিতে ভাসমান একটা শাপলা আছে, উপরে 3টা সংযুক্ত পাট গাছের পাতা রয়েছে, দুই পাশে 2টি করে মোট 4টি তারকা রয়েছে। আর জাতীয় প্রতীকের রূপকার হচ্ছেন কামরুল হাসান। জাতীয় প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির চিত্র। একটু আমাকে কমেন্টসে জানাতে হবে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি যে স্পিডে কথা বলি আপনি লিখতে পারেন কিনা, আপনার লিখতে কোনো অসুবিধা হয় কিনা আমাকে একটু কমেন্টসে জানান। কারণ এত কষ্ট করে ক্লাস করবেন, আমি ক্লাসটি নিব, যদি আপনি ভাই আমার কারণে লিখতে পারেন না তাহলে তো অনেক মানে কষ্ট হয়ে যাবে আপনাদের, আমারও কষ্ট হবে। গুড, অনেকেই বলতেছেন যে স্যার লিখতে পারি, যাক খুব ভালো লাগলো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই যে কামরুল হাসানকে আমরা দেখতে পাচ্ছি, একটু এক পলক দেখে নেন। বাহ, এই মুহূর্তে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, জাতিসংঘে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন প্রিয় শিক্ষার্থীরা। জাতিসংঘে বাংলাদেশ লিখে, ও আচ্ছা, অভিজিৎ বলছেন NN শাহ কিসের ডিজাইনার? রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার, রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার NN শাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ। তার আগে আপনাদেরকে আমি একটি ইনফরমেশন দিতে চাই, এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখন BCS ক্যাডার অফিসার হয়ে যদি প্রশাসনে নিয়োগ প্রাপ্ত হন, আপনি হয়তো জানেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী থাকবেন তিনি কিন্তু সেপ্টেম্বর মাসে হচ্ছে আমাদের জাতিসংঘের অধিবেশনে যান। আপনি কি জানেন সেখানে তিনি শুধু মন্ত্রী এমপিদেরকে নিয়ে যান না, বিভিন্ন সচিবালয়ের মন্ত্রণালয়ের আমাদের BCS ক্যাডার অফিসাররা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তাদেরকে নিয়ে, বিভিন্ন উপজেলার ইউএনওকে নেন, বিভিন্ন জেলার DC কে নেন, কোনো বিভাগীয় কমিশনারকে নেন, পুলিশের SP কে নেন, এইভাবে বড় একটি বহর নিয়ে জাতিসংঘে যান। আমরা বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি আমার কোনো প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে যারা রয়েছে তারা ভবিষ্যতের প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে জাতিসংঘে যাবে। এটা আমরা স্বপ্ন দেখতেই পারি। আপনার কাছে অবাস্তব মনে হলেও আমার মনে হচ্ছে অবাস্তব না। আপনি তো BCS ক্যাডার অফিসার হওয়ার জন্যই পড়াশোনা করতেছেন, তাহলে আপনার দ্বারা তো সম্ভব করতেই হবে। যেহেতু মাঠে নেমেই পড়েছেন,
আপনার পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। বিসিএস ক্যাডার অফিসার হওয়ার পরই আপনাকে শান্তি খুঁজতে হবে। এই করোনাকালীন সময়ে একটা সরকারি চাকরির যে কত গুরুত্ব এটা মানুষ হারে হারে টের পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, যদি নিজের নিরাপত্তা চান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা চান, আপনাকে অবশ্যই একটা ভালো চাকরি নিতে হবে। আর যদি বাবার কোনো হোটেল সম্পদ থাকে তাহলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এই মুহূর্তের পয়েন্ট হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ নিয়ে আমরা মানে জাতিসংঘ বলতে আপনারা ভাববেন না আমি আন্তর্জাতিকের জাতিসংঘ পড়াবো, না, আমার বাংলাদেশের সাথে জাতিসংঘের যে রিলেটেড বিষয়গুলো প্রিয় শিক্ষার্থী আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। লিখবেন, আচ্ছা আমরা দেই, প্রথমে লিখবেন সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ। সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ লিখে আন্ডারলাইন করবেন। সদস্য পদ পাওয়ার প্রথম ধাপ লিখে আন্ডারলাইন করবেন। আমরা জানবো যে সদস্য পদ বাংলাদেশ পাওয়ার জন্য প্রথম কত তারিখে আবেদন করেছিল, কিভাবে করেছিল, এটা আমাদের জানা লাগবে প্রিয় শিক্ষার্থী। লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 8 আগস্ট 1972 সালে। 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম আবেদন করে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম আবেদন করে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 আগস্ট 1972 সালে। 10 আগস্ট 1972 সালে চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করে। 10 আগস্ট 1972 সালে চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করে। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। তাহলে দেখেন 8 তারিখে আমরা আবেদন করেছি, 10 তারিখে ভেটো প্রদান করেছে, তার মানে হচ্ছে আমরা সদস্য পদ অর্জন করতে পারলাম না। বুঝতে কি পেরেছেন প্রিয় শিক্ষার্থী? আর ভেটো প্রদান করতে পারে তারাই যারা নিরাপত্তা পরিষদের সদস্য থাকে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 17 অক্টোবর 1972 সালে। 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয় মানে অধিবেশনে যেতে পারবেন কিন্তু কোনো আপনার প্রস্তাবনা পেশ করতে পারবেন না, মানে সান্ত্বনা পুরস্কার। তাহলে যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য প্রথম কত সালে আবেদন করেছিল, মনে রাখবেন সালটা খুবই গুরুত্বপূর্ণ। 1972 সালে বাংলাদেশকে সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে প্রথম কোন দেশ ভেটো দিয়েছিল, মনে রাখবেন চীন ভেটো দিয়েছিল। প্রশ্ন হতে পারে যে তাহলে ভেটো শব্দের অর্থ কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রিয় শিক্ষার্থী চীনের সাথে কিন্তু এখন বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। চীনের সাথে বাংলাদেশের বর্তমান সময়ে খুব ভালো সম্পর্ক, আবার ভারতের সাথে চীনের খুব খারাপ সম্পর্ক। এর জন্যই চীন বাংলাদেশকে হাতে নিয়েছে। এই পলিসি তাদের সবাই বুঝে প্রিয় শিক্ষার্থী। এই করোনার ভ্যাকসিন বের হবে বলে বলেই সব শেষ হয়ে যাচ্ছে। কবে যে আসবে করোনার ভ্যাকসিন খুব অধীর আগ্রহে আশায় আছি। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ। আমরা দেখি দ্বিতীয়বার আবেদন করেও সদস্য পদ পাওয়া যায় কিনা। প্রথমবার তো আমরা পেলাম না। সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ লিখে আন্ডারলাইন করবেন। সদস্য পদ পাওয়ার দ্বিতীয় ধাপ।
লিখবেন 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে 1973, এখানে তারিখ লাগবে না, 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে। আমাদের সাব্বির হোসেন ভাই লিখেছেন দহরম মরহম সম্পর্ক। আচ্ছা, সৈয়দ মেহেদি হাসান লাস্ট লাইনটা কি আবার বলবেন? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, আপনি চাইলে কেন আমি বলবো না। যেটা হচ্ছে 17 অক্টোবর 1972 সালে বাংলাদেশ জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। আমি আবার বলি প্রিয় শিক্ষার্থী, 17 অক্টোবর 1972 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়। এটা লিখার পর আমি বলেছি লিখার জন্য সদস্য পদ পাওয়ার দ্বিতীয় উদ্যোগ, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখার জন্য বলেছি 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য 1973 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য দ্বিতীয়বার আবেদন করে দাড়ি দিয়ে লিখবেন আবারও চীন ভেটো প্রদান করে, দাড়ি দিয়ে লিখবেন আবারও চীন ভেটো প্রদান করে, আবারও চীন ভেটো প্রদান করে। তার মানে বুঝতে কি পেরেছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? চীন কিন্তু আমাদেরকে দুইবার ভেটো প্রদান করেছে। হায় হায়, চীন আমাদেরকে দুইবার ভেটো প্রদান করেছে সদস্য পদ না পাওয়ার জন্য। তাহলে আপনার মনে কিন্তু প্রশ্ন হতে পারে, স্যার চীন কেন বারবার আমাদেরকে ভেটো প্রদান করে? এটা আপনার একটা প্রশ্ন হতেই পারে। স্যার চীনের আপত্তির কারণ, বাহ, এই দেখছেন আমি বলার আগেই আমার প্রিয় শিক্ষার্থী সাব্বির ভাই বলে দিয়েছেন যে কেন বারবার আপত্তি করে। মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ। কারণ পাকিস্তানের সাথে চীনের হচ্ছে সবচেয়ে, এই যে আপনি বলেছিলেন আগে, এই যে দহরম মহরম সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকায় বাংলাদেশের সাথে চীন সম্পর্ক রাখতে চায় নাই। তখন মহান মুক্তিযুদ্ধের সময় চীন আমাদের বিপক্ষে ছিল সব সময়। এই কারণ থেকেই পাকিস্তানের সাথে, এই যে আমাদের ডাক্তার সারওয়ার ভাই বলে দিয়েছেন আনসারটি, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি বলে, এই যে আরেকজন লিখেছেন খায়রুল ইসলামও বলে দিয়েছেন আমাদেরকে, একমাত্র কারণ হচ্ছে চীনের সাথে পাকিস্তানের গুড রিলেশন, এর জন্য তারা বাংলাদেশকে তো পাত্তা দেয় নাই। আর তখন তো বাংলাদেশ ছিল তলাবিহীন জুড়ি ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে, সময়ের পরিক্রমায় আমাদের এই স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই চীনের মতো রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র এসে বাংলাদেশের কাছেও বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিতে চায়। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সদস্য পদ অর্জন, মানে আর কত আমরা ব্যর্থ হব বলেন? এখন আমরা আর চীনের কথা মানব না, আমরা সদস্য পদ লাভ করব। প্রিয় শিক্ষার্থী, সদস্য পদ লাভ লিখে আন্ডারলাইন করবেন, সদস্য পদ লাভ লিখে আন্ডারলাইন করবেন। তার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ জাতিসংঘের কাছ থেকে সদস্য পদ লাভ করে কত তারিখে? এটা 3 বার বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিসিএস এসেছে, অনেক পরীক্ষা এসেছে। তাহলে একটু বলে দেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পেয়েছে কত তারিখে? তারিখ বলতে হবে, সাল আমাদের সবারই জানা আছে। গুড, বাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে অনেক ভালো লাগে, এগুলো অনেক ভালো লাগে, বুঝতে পেরেছেন? আর এই ভালো লাগা থেকেই প্রতি মাসে ওই সুদূর সিলেট থেকে চলে আসি আপনাদের জন্য। আর যারা যেসব টিচাররা এই ক্লাস নেন সবাই মোটামুটি ঢাকার ভিতরেই থাকেন, আমি একমাত্র ঢাকার বাহির থেকে আসি। যাই হোক, তাহলে নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1974 সালে চীন। 1900, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, এটা অনেক ভালো লক্ষণ, গুড সাইন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1974 সালে চীন কোনো
1974 সালে, এই যে বোর্ডে লিখে দিচ্ছি, 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায়, 1974 সালে চীন কোনো ভেটো প্রদান না করায়, মানে চীন কোনো ভেটো প্রদান না করায় জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে, জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে, জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে, 17 সেপ্টেম্বর 1974 সালে, 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম দেশ হিসেবে, 136তম দেশ হিসেবে জাতিসংঘ বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে, 136তম দেশ হিসেবে জাতিসংঘ বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম দেশ হিসেবে জাতিসংঘ বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে, তাহলে তো আমাদের জানাই হয়ে গেল 29তম অধিবেশনে। আপনার জন্য প্রশ্ন হতে পারে কততম দেশ হিসেবে, আমরা জেনে গেলাম 136তম দেশ হিসেবে, এটা তো আমাদের সকলেরই জানা রয়েছে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে একটা নোট লিখবেন, এটা বিসিএস এসেছিল এর জন্য লিখাবো। NOT দিয়ে একটা নোট লিখবেন প্রিয় শিক্ষার্থী, একটা নোট লিখে নিয়ে যাবেন। আপনি হয়তো জানেন বাংলাদেশের সাথে কিন্তু একই অধিবেশনে আরো 2টি দেশ সদস্যপদ লাভ করেছিল, আরো 2টি দেশ সদস্যপদ লাভ করেছিল প্রিয় শিক্ষার্থী, আরো 2টি দেশ সদস্যপদ লাভ করেছিল। তাহলে আমরা লিখবেন আপনি এ সময় কানাডা 137তম, এ সময় কানাডা 137তম এবং গিনি বিসাউ 138তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। এ সময় কানাডা 137তম এবং গিনি বিসাউ 138তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন দিবে বাংলাদেশের সাথে একই অধিবেশনে আরো কয়টি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল? আনসার হবে 2টি। প্রথম দেশটির নাম কি? কানাডা, কততম? 137তম। দ্বিতীয় দেশের নাম কি? গিনি বিসাউ, কততম? 138তম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই টপিক থেকে জানলাম বাংলাদেশ জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করেছে। 17 সেপ্টেম্বর 1974 সালে আমরা সদস্যপদ অর্জন করেছি। তারপরে হচ্ছে প্রশ্ন যদি হয় বাংলাদেশ জাতিসংঘের কয়টি দেশের মানে একই দেশের সদস্যপদ পেয়েছে, তাতেও আমরা জেনে গিয়েছি প্রিয় শিক্ষার্থী। এর জন্য আপনাকে এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা পরবর্তী পয়েন্টে যেতে চাই। জাতিসংঘে বাংলায় ভাষণ, জাতিসংঘে বাংলায় ভাষণ লিখে আন্ডারলাইন করবেন। আচ্ছা, এবার কেন চীন ভেটো দেয় নাই? আমার শফিকুল ইসলাম কাজী আমাকে প্রশ্ন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যেটা হচ্ছে 1974 সালে আমাদেরকে ভেটো প্রদান করে নাই, কারণ হচ্ছে বাংলাদেশের তখন পররাষ্ট্র যারা কাজ করেছেন, মানে ফরেন পলিসি আমাদের খুব ভালো ছিল। আমরা সক্ষম হয়েছিলাম সবাইকে বুঝাতে যে আমরা জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষমতা রাখি, অধিকার আমাদের রয়েছে। এই পলিসির কারণে আমরা অর্জন করতে পেরেছিলাম। তাহলে জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণটি অনেকেই 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ।
25 সেপ্টেম্বর 1974 সালে 25 সেপ্টেম্বর 1974 সালে 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন। লিখতে কি পেরেছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? এই প্রশ্নটা বিসিএসও এসেছে, যেহেতু বঙ্গবন্ধুর কথা রয়েছে আর যেহেতু প্রথম রয়েছে, এর জন্য এই পয়েন্টটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে জাতিসংঘের কততম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ প্রদান করা হয়েছিল? তাহলে আমরা জেনে গেলাম 29তম অধিবেশনে একটা। কত তারিখে দেয়া হয়েছিল? 25 সেপ্টেম্বর 1974 সালে। প্রথম কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসেন আমরা এই ভাষণটি একটু শুনি। জুবের ভাই এটা দেন তো, ভালো লাগবে, একটু আমরা আনন্দও পাবো। 1974 সালের 25 সেপ্টেম্বর আমরা শুনবো ডকুমেন্টারি। লাল সবুজ পতাকা পদপদ করে উঠছে জাতিসংঘ সদর দফতরের সামনে। আরও শতাধিক দেশের পতাকার পাশে বাংলাদেশ ঠাঁই করে নিয়েছে নিজ আসন। ভেতরে চলছে 29তম সাধারণ অধিবেশন। সভাপতির আসনে আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজিজ বুতেফ্লিকা বাঙালি জাতির মহান নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তিনি বক্তৃতা মঞ্চে আহ্বান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। J'ai le grand plaisir d'accueillir son Excellence, le Cheikh Mujibur Rahman, et je l'invite à venir à la tribune pour s'adresser à l'Assemblée générale. Avec la permission de l'Assemblée générale, je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. তুমুল করতালির মধ্যে বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু সদর পেয়ে বিরচিত ভঙ্গিমায় আরোহণ করেন বক্তৃতা মঞ্চে। এক পলকে দেখে নেন চারদিক। এরপর শুরু করেন বক্তৃতা মাতৃভাষা বাংলায়। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিতৃপ্ত হবে। এবং আমি জানি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেহী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে। আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের কথা, বাংলাদেশের বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করার কাজে যেসব দেশ ও জাতি বাংলাদেশকে সাহায্য করেছেন, আমি তাদেরও আমার
আন্তরিক ধন্যবাদ জানাই। ওকে, জাতিসংঘে আমাদের আসন গ্রহণকে যারা অভিনন্দন জানিয়েছেন, আমি তাদেরও বাংলাদেশের জনসাধারণের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। সে প্রতিশ্রুতি অধিকার যথেষ্ট ভালো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু শুনে নিলাম বিষয়টি, আমরা পরবর্তী স্টেপে চলে যেতে চাই। লিখবেন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। প্রিয় শিক্ষার্থী, লিখবেন 1986 সালে 1986 সালে জাতিসংঘের 41তম জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে, আমি প্রথম থেকে বলি, 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নেন তাহলে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি হয়েছিল, এটা আন্ডারলাইন করেন ভালোভাবে। 41তম অধিবেশনে কত সালে হয়েছিল? 1986 সালে হয়েছিল। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। আমি বলবো না, আপনারা বলবেন। আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন, আমাকে একটু জানিয়ে দেন। একটু আমাকে জানিয়ে দেন। গুড। বাহ। একজন বলছেন মহাসচিব কে ছিলেন? আপনাকে এই কৌশলটা অনেককেই শিখিলাম। ট্রি দা গোটায় কুর্টওয়াল্ড হেইম ছিলেন। তাহলে আমাদের অনেক স্টুডেন্ট, এই যে আপনারা দেখতে সুমিত দা লিখেছেন, তারপরে আপনার সাবেরা শরীফ লিখেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখতেছেন। হুমায়ুন রশিদ, হালিমা আক্তার নিপাও লিখেছেন। গুড। উম্মে হাবিবা লিখেছেন আমাদেরকে। একটু নূরজাহান লিখেছেন হুমায়ুন রশিদ। NM ফাহিম লিখেছেন হুমায়ুন রশিদ। একটু দেখে নিতে চাই প্রিয় শিক্ষার্থীরা, মানে আপনার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, তানবীর চৌধুরী লিখেছেন হুমায়ুন রশিদ। গুড। উম্মে হাবিবা, একটু লিখে ফেলেন তো দেখি কারা বলতে পারেন এই হুমায়ুন রশিদের বাড়ি কোথায়। বলেন হুমায়ুন রশিদের বাড়ি কোথায়? খাইরুল ইসলাম লিখেছেন, জয়তী পালও লিখেছেন। হায় হায়, যদি সবই আপনারা জানেন। হুমায়ুন রশিদের বাড়ি হচ্ছে সিলেটে। গুড। তাহলে একটু মানে আমরা লিখে ফেলি আগে। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনি বাসায় এখান থেকে কি প্রশ্ন করবেন? এই যে দেখেন, 3টা প্রশ্ন আপনার জন্য হতে পারে যে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতি হয়েছিল? 41তম অধিবেশনে কত সালে হয়েছে? 1986 সালে হয়েছে। সভাপতিত্ব কে করেছেন? হুমায়ুন রশিদ চৌধুরী। এই একটা লাইন থেকে কিন্তু আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা 3টা প্রশ্ন আপনার জন্য হতে পারে। এই হুমায়ুন রশিদ চৌধুরী, মনে রাখবেন, 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
যখন সপরিবারে হত্যা করা হয়েছিল মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, যার কাছে আশ্রয়ে ছিলেন, মানে যিনি তাদেরকে পরম মমতায় আগলে রেখেছিলেন, সেই মানুষটির নাম কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরী। দীর্ঘদিন হুমায়ুন রশিদ চৌধুরীর অধীনে ছিলেন। সেই সময় এই যে খন্দকার মুস্তাকের সরকার হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছিল তোমাকে মন্ত্রিত্ব দেব, চলে আসো। তিনি বলেছিলেন না, আমি মন্ত্রিত্ব চাই না। উনাকে হুমকি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, শেখ রেহানাকে আশ্রয় না দেওয়ার জন্য, কিন্তু তিনি বলেছেন না, ওদেরকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার কোনোদিন হবে না। তাহলে উনার স্বপ্ন পূরণ হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচারও কিন্তু হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, লিখবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ। আচ্ছা, উনার নামে সিলেটের চত্বর রয়েছে। হ্যাঁ, আপনাকে বলি, হুমায়ুন চত্বর, যারা ঢাকা থেকে যান, গিয়ে বেশিরভাগ মানুষ যে জায়গায় নামেন ওইটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। উনার নামে কিন্তু ওই চত্বরটি। গুড। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুইবার সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুইবার সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুইবার সদস্য নির্বাচিত হয়। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রথমবার। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রথমবার। প্রথমবার 10 নভেম্বর 1978 সালে। 10 নভেম্বর 1978 সালে, মানে এই যে দুইবার হয়েছে তার মধ্যে প্রথমবার হয়েছে 10 নভেম্বর 1978 সালে। 10 নভেম্বর 1978 সালে আমার প্রিয় শিক্ষার্থীরা উনি হচ্ছে নির্বাচন সদস্য হয়েছে। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে দ্বিতীয়বার কত তারিখে এবং কত সালে সদস্য হয়েছিল, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমি বলেছি বাংলাদেশ নিরাপত্তা পরিষদের বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে দুইবার। প্রথমবার বলেছি 10 নভেম্বর 1978 সালে। আর আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে দ্বিতীয়বার কত তারিখে কত সালে। ওয়াও, অসংখ্য ধন্যবাদ সাবেরা শরীফ, এসডি কিল্টন। আপনাদের আজকের ক্লাসের পারফরমেন্স খুবই ভালো। আপনারা দেখা যায় প্রত্যেকটা আনসার দিয়ে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যেটা হচ্ছে 14 অক্টোবর 1999। হ্যাঁ, অনেকেই আনসার দিচ্ছেন। জেরিন আমাদেরকে দিয়েছেন 99, আপনার টি রহমান দিয়েছেন, খায়রুল দিয়েছেন আমাদেরকে আনসার, নূরজাহান আমাদেরকে আনসার দিয়ে দিয়েছেন, জয়তি পাল আমাদেরকে আনসার দিয়েছেন, এনএম ফাহিম দিয়েছেন, হালিমা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা জেনে গেলাম বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বিতীয়বার সদস্য হয়েছিল 14 অক্টোবর 1999 সালে। 14 অক্টোবর 1999 সালে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা বাংলাদেশের একটি বড় অর্জন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখে আন্ডারলাইন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখে আন্ডারলাইন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখে আন্ডারলাইন করবেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লিখার পর নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটিকে মহাকাশে পাঠানো হয়। এটিকে মহাকাশে পাঠানো হয়। এটিকে মহাকাশে পাঠানো হয়। আমি বলবো না, আপনারা বলবেন। বলেন তো কত তারিখে এটিকে মহাকাশে পাঠানো হয়?
আচ্ছা, সুমিতা লিখেছেন 12ই মে। আর কারা কিছু লিখবেন? সাব্বির হোসেনও লিখেছেন 12ই মে। ও আচ্ছা, আবার বলবো তামান্না, যেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে কত তারিখে মহাকাশে পাঠানো হয়? আপনাদের অনেকের আনসার একদম সঠিক। এই যে আসছে জুবাইদুল ইসলাম লিখেছেন 11ই মে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনি আনসার লিখেন ঠিক আছে 12ই মে 2018, কিন্তু কথা হচ্ছে এই 12ই মে হচ্ছে বাংলাদেশ টাইম, মানে বাংলাদেশের সময় হচ্ছে 12ই মে, আর যুক্তরাষ্ট্রের টাইম হচ্ছে 11ই মে 2018। একটু বুঝে পড়লে আপনার জন্য সুবিধা। 12ই মে হচ্ছে বাংলাদেশ টাইম, আর 11ই মে হয়েছে, প্রথম লাইনটা আবার বলবো, আর যুক্তরাষ্ট্রের টাইম হচ্ছে 11ই মে। তাহলে এখানে কথা হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি বিগত দিনের একটা প্রশ্ন দেখলাম, চাকরির পরীক্ষা এসেছে, আমরা কি বাংলাদেশি টাইম দিব? হ্যাঁ সাব্বির ভাই, এই যে আমি কথা বলি দেখেন, যেটা হচ্ছে যদি 11 এবং 12 দুইটা থাকে, আপনি 12টা দিতে হবে বাংলাদেশের টাইম। আর যদি বাংলাদেশের 12 তারিখ না থাকে 11ই মে দিবেন। একটা পরীক্ষা আমি লক্ষ্য করেছি 12ই মে কিন্তু আসে নাই, এসেছে 11ই মে, এর জন্য 11ই মে দিবেন। আর 11 12 দুইটা থাকলে আপনি 12টা দিলে হবে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো ফ্যালকন 9। ও না, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো, দেখি কারা বলতে পারেন, এটা হচ্ছে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো তেলেস এলেনিয়া স্পেস, তেলেস এলেনিয়া। হ্যাঁ অনেকেই লিখে দিয়েছেন তাব্বির ভাই, হ্যাঁ তেলেস এলেনিয়া স্পেস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো তেলেস এলেনিয়া স্পেস। আশা করি প্রিয় শিক্ষার্থী, কিন্তু একবার চাকরির পরীক্ষা চলে, এই তো গুড, আমার এসডি কিল্টন দিয়ে দিয়েছে অলরেডি প্রশ্ন বলার আগে। একবার চাকরির পরীক্ষা এসেছিল যে তেলেস এলেনিয়া স্পেস কোন দেশের কোম্পানি? মনে রাখবেন ফ্রান্সের কোম্পানি প্রিয় শিক্ষার্থীরা। যেটা হচ্ছে আপনারা বলবেন স্যার খালি ওর নাম বলে, আজকে আমি জিয়া স্যার আমরা বসে আছি, হঠাৎ করে দেখলাম 4জন স্টুডেন্ট এসেছে যারা আমাদের প্রাইভেট বেচে পড়ে, সন্ধ্যা 7টায় মনে হয়, ওই বেচেই মনে হয়, ওনারা আমাদের অফিসে এসেছেন শীট নেয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, ওনারা শীট নেয়ার জন্য এসেছেন। তো আসার পর জিয়া স্যার বলতেছেন যে তোমাদের পারফরমেন্স তো ভালো না, তোমরা তো ক্লাস করো কিন্তু পরীক্ষায় তোমাদের লিস্টে নাম আসে না। তো জিয়া স্যার বলতেছেন ওই মেয়ে দুটাকে যে তোমাদেরকে এমন ভাবে পড়তে হবে, তোমরা কি লক্ষ্য করেছো এসডি কিল্টনের নাম সবসময় উপরে থাকে, সো এইভাবে সবসময় লাইনে থাকতে হবে। আমি বলি নাই, জিয়া স্যার দেখলাম তার উদাহরণ দিচ্ছে। আমরাও দোয়া করি শুধু এসডি কিল্টন না, আমাদের বিসিএস কনফারেন্স আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে সবাই যাতে আল্লাহর রহমতে খুব ভালো করে থাকেন, সবাই যাতে ভালো একটা চাকরি পান, সবার মা বাবার স্বপ্ন যাতে পূরণ হয়, আমরা কিন্তু এই প্রত্যাশাটাই আপনাদের কাছে করে থাকি। আজকেও যে এসডি কিল্টনের নাম জিয়া স্যার বলতেছেন, কালকে আপনার নামটা চলে আসবে ইনশাল্লাহ। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে যে রকেটের মাধ্যমে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে যে রকেটের মাধ্যমে মহা আকাশে পাঠানো হয়, যে রকেটের মাধ্যমে মহা আকাশে পাঠানো হয় তার নাম ফ্যালকন 9। আনসার আমি পেয়ে গেছি, দেখেছি ফ্যালকন 9।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1কে যে রকেটের মাধ্যমে মহা আকাশে পাঠানো হয় তার নাম ফ্যালকন 9। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মহা আকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায়, মহা আকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান, স্যাটেলাইট পাঠানোর তালিকায় এই যে আনসার চলে আসছে, বাংলাদেশের অবস্থান 57তম। মহা আকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। আমাদেরকে সাবেরা শরীফ আনসার দিয়ে যাচ্ছেন, এনএম ফাহিম ভাইও আনসার দিয়ে যাচ্ছেন আল্লাহর রহমতে। হ্যাঁ, তাহলে নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এটিকে মহা আকাশে পাঠানোর সময়, এটিকে মহা আকাশে পাঠানোর সময় স্লোগান ছিল, এটিকে মহা আকাশে পাঠানোর সময় স্লোগান ছিল। এই যে স্যাটেলাইট 1কে যখন মহা আকাশে পাঠানো হয়েছিল তখন একটা স্লোগান দেয়া হয়েছিল, লিখে ফেলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটিকে মহা আকাশে পাঠানোর সময় স্লোগান ছিল জয় বাংলা। সুমিতদা আমাদেরকে আনসার দিয়েছেন সবার আগে, সবার আগে দিয়েছে হচ্ছে, হ্যাঁ সুমিতদাই দিয়েছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় শিক্ষার্থী, স্যাটেলাইট থেকে চাইলে আপনি আরো যে কোনো অনেক ইনফরমেশনও সংগ্রহ করে রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে একটু আপনাদেরকে নিয়ে এভারেস্টে ঘুরে আসতে চাই। প্রিয় শিক্ষার্থীরা লিখবেন এভারেস্টে বাংলাদেশ, এভারেস্টে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন, এভারেস্টে বাংলাদেশ লিখে আন্ডারলাইন করবেন। দেখি কারা বলতে পারেন এভারেস্টে প্রথম মুসা ইব্রাহিম কত তারিখে গিয়েছিলেন? এভারেস্টে মুসা ইব্রাহিম কত তারিখে গিয়েছিলেন? খায়রুল ইসলাম সবার আগে আনসার দিয়েছো, একদম সঠিক করে দিয়ে দিয়েছেন, গুড। আসলে আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতেই পারি, সত্য বললাম, মন থেকে বলেছি। অনেক স্টুডেন্ট বলে কি স্যার দোয়া করবেন, দোয়া করবেন। মনে রাখবেন, আমার একজন টিচার কালকেও বলেছেন যে মানে আপনার মা বাবা এবং টিচারদের কাছে কোনো দোয়া চাইতে নেই, অটোমেটিকলি আপনার জন্য দোয়া থাকবে। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল আপনারা অনেকেই আনসার দিয়ে যাচ্ছেন, আমি আসলে কি পড়াবো। এইভাবে ক্লাস হলে মনে হয় 4 ঘন্টা ক্লাস নিলেও কখনো বিরক্ত আসবে না। তারপর আমাদেরকে লিখতে হবে, যারা পারেন না একটু লিখে নিয়ে যাবেন স্টার চিহ্ন দিয়ে। 23 মে 2010 সালে, 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে, 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান মুসা ইব্রাহিম। 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্টে যান মুসা ইব্রাহিম, মুসা ইব্রাহিম। আমার সাব্বির ভাই লিখেছেন আজকের ক্লাসের জন্য অপেক্ষায় ছিলাম, একের ভিতরে সব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 21 মে 2012 সালে, 21 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে, সরি 21 মে 2011 হবে, 21 মে 2011 হবে, 12 না। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে, 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান, এভারেস্টে যান। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত, এম এ মুহিত। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত।
তাহলে যদি চাকরির পরীক্ষা আসে এভারেস্টে প্রথম গিয়েছেন, তাহলে তো আমাদের মুসা ইব্রাহিম বলবেন কত তারিখে গিয়েছেন, 23 মে 2010 সালে। তারপর কে গিয়েছেন, এম এ মুহিত কত তারিখে গিয়েছেন, 21 মে 2011 সালে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আপনাদের কাছ থেকে আরেকবার বলবো, সাবরিনা আরফিন বলেছেন, হ্যাঁ অবশ্যই আরেকবার বলবো। 21 মে 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান এম এ মুহিত। প্রিয় শিক্ষার্থীরা, যেটা হচ্ছে ওই পাহাড় দেখে মনে হলো, কারণ ভূগোল পড়াই তো, মানে আমার যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যে ভূপ্রকৃতি রয়েছে, যেটা ভূগোলের ক্লাস, বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই যে বিষয়গুলো আমি চিন্তা করলাম তাহলে পড়াবো যেহেতু, আর যেহেতু পড়াচ্ছি তাহলে আরো জানি। আমি দেখলাম প্রত্যেকটা গাঢ় পাহাড় দেখলাম, তারপরে মাউন্ট এভারেস্ট দেখলাম, আপনার মাউন্টেন বিজয় দেখলাম, তারপরে আরেকটা পাহাড় কিংটং নাকি একটা পাহাড়, অনেকগুলো বান্দরবনের পাহাড় আমি দেখলাম। মানে কিভাবে তারা মানে ভ্রমণ করে কিভাবে যায়, দেখে আমার অনেক ভালো লাগলো। মানে পাহাড়ের প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন এগুলো দেখতে দেখতে। তাহলে নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা। লিখার আগে আপনারাই বলে দেন যে নিশাত মজুমদার, বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার হচ্ছে মানে কত তারিখে গিয়েছিলেন এভারেস্টে? আহারে আনসার গুড। হ্যাঁ 21 মে শিওর আলামিন ভাই। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। সবাই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অঞ্জনা ইসলাম, আমাদের আজকের ক্লাসের পারফরমেন্স অনেক ভালো। হ্যাঁ অনেকেই আবার অনেক দেখা যাচ্ছে আজকের ক্লাসে আমাদের কিন্তু অনেক নীরব জাতি রয়েছে, যারা কথা বলে না, শুধু অপেক্ষা করে যে দাঁড়ান খেলা হবে। খেলা কোথায় হবে? পরীক্ষায় খেলা হবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 19 মে 2012 সালে। 19 মে 2012 সালে 19 মে 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে যান। প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে যান নিশাত মজুমদার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে যান নিশাত মজুমদার। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 26 মে 2012 সালে 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে দ্বিতীয়, আচ্ছা খায়রুল আপনারও ইচ্ছা রয়েছে, বাহ, শুভ কামনা রইল আপনার জন্য। 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসাবে এভারেস্টে যান। আমি নাম দেখতে চাই এখানে। ওয়াসফিয়া নাজমিন, নাজনীন হবে তো, নাজমিন না, এসডি কিল্টন নাজনীন তো, ওয়াসফিয়া নাজনীন। এই মর্যাদা, সরি তুমি উত্তর সঠিক লিখেছো, হ্যাঁ আমার দেখতে ভুল হয়েছে। লিখবেন ওয়াসফিয়া নাজনীন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান ওয়াসফিয়া নাজনীন। 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান ওয়াসফিয়া নাজনীন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 20 মে 2013 সালে 20 মে 2013 সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে 20 মে 2013 সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান। সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান মোহাম্মদ খালিদ হুসাইন। মোহাম্মদ খালিদ হুসাইন, যেটা হচ্ছে অনেকগুলো বইয়ে দেখলাম নাজনীন লিখা, ঋণও পেয়েছি একটা বইয়ে, কিন্তু বেশিরভাগ বইয়ে ওনার নামটা নাজনীন দেয়া। তারপর আপনি দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, 20 মে 2013 সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্টে যান মোহাম্মদ খালিদ হুসাইন।
মোহাম্মদ খালিদ হুসাইন, দাড়ি দিয়ে লিখবেন তবে তিনি ফেরার পথে মারা যান। না, নিশাত মজুমদার না, তবে তিনি ফেরার পথে মারা যান। মোহাম্মদ খালিদ হুসাইন ফেরার পথে মারা গিয়েছিলেন। উনি মারা গিয়েই সব ঝামেলা পাকাইছেন, নাহলে বাঙালি যেভাবে ছুটেছিল মনে রাখবেন প্রতি বছরই দুইটা যাইতো, একটা না। তবে ইনশাল্লাহ আমাদের খায়রুল ভাই যদি চলে যায় তাহলে আমরা উনার নাম ওই জায়গায় এন্ট্রি করে নেব ইনশাল্লাহ। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া উনার নাম চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যেটা ওই যে প্রথমে গিয়েছে 23 মে, পরে হচ্ছে 21 মে, এইভাবে কিন্তু হয়। এই যে মুসা ইব্রাহিম, প্রিয় শিক্ষার্থীরা, সমুদ্র বিজয় লিখে আন্ডারলাইন করবেন, এটাও বাংলাদেশের একটি অর্জন। সমুদ্র বিজয় লিখে আন্ডারলাইন করবেন। তার আগে একটা ভিডিও আছে না ভাই সেন্ট মার্টিনের, আসেন একটু সমুদ্র ঘুরে আসি। ক্লাস আমরা একেবারে শেষ পর্যায়ে। হায় হায়, আমার ছবি, এ ভাই এটা কবে ঢুকাইলেন, এটা ঠিক না। আচ্ছা যাই হোক ভাই, সমুদ্র বিজয় যেহেতু পড়াবো, আমার জুবায়ের ভাই আমাদের আইটির অত্যন্ত দক্ষ মানুষ, উনি মজা করে আমার ছবিটা ঢুকিয়ে দিয়েছে, এর জন্য আমি দায়ী না। হ্যাঁ, আসেন ঘুরে আসি সেন্ট মার্টিন। ওয়াও, দারুণ। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। তাহলে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে সমুদ্র বিজয়। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে সমুদ্র জয় করে 14ই মার্চ 2012 সালে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে
সমুদ্র জয় করে 14ই মার্চ 2012 সালে? এই তারিখটা লিখে নিয়ে যান, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে সমুদ্র জয় করেছে 14ই মার্চ 2012 সালে। পরে লিখে নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমুদ্র সমস্যা সমাধান করেছিল। সমুদ্র পরে সমস্যা লিখতে হবে আগে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সমস্যা সমাধান করেছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ সি, মানে ইটলস। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সমস্যা সমাধান করেছিল অথবা সমুদ্র বিরোধ সমাধান করেছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ সি, ইটলস। আর ইটলসের কার্যালয় সদর দপ্তর হচ্ছে জার্মানি। ইটলসের সদর দপ্তর হচ্ছে জার্মানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র নিরোধ করেছিল কোন সংগঠন? তাহলে এটা হচ্ছে আনসার হচ্ছে ইটলস। ইটলসের পূর্ণাঙ্গ মিনিং কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ সি। এর সদর দপ্তর হচ্ছে জার্মানি। যারা লিখতে পারেন নাই লিখে নেন অথবা স্ক্রিনশটও আপনি দিতে পারেন। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ সি। দেখেন, আপনার অনেকগুলো চাকরির পরীক্ষা প্রশ্ন আসে যে মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশ কতটুকু জমি পেয়েছিল, মানে আমরা বলতে বাংলাদেশ বুঝাচ্ছি। লিখে নেন নিচে স্টার চিহ্ন নিয়ে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে 1,11,631 বর্গ কিলোমিটার জমি পেয়েছিল। সমুদ্র পেয়েছিল লিখলেও হবে। বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে সমুদ্র পেয়েছিল 1,11,631 বর্গ কিলোমিটার। 1,11,631 বর্গ কিলোমিটার। বুঝতে কি পেরেছেন প্রিয় শিক্ষার্থী? নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশ ভারতের কাছ থেকে সমুদ্র জয় করে। ভাই, যে স্ক্রিনটা একটু ওদিকে আনলে ওই যে দেখা যাচ্ছে না, লাগবে না, আমি বলে দিব না এটা না। আচ্ছা যাই হোক, লিখেন বাংলাদেশ ভারতের কাছ থেকে সমুদ্র জয় করে 7 জুলাই 2014 সালে। 7 জুলাই কৃষ্ণরত্না। বাংলাদেশ ভারতের কাছ থেকে সমুদ্র জয় করে 7 জুলাই 2014 সালে। 7 জুলাই 2014 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সমাধান করেছিল, মানে সমুদ্র বিরোধ সমাধান করেছিল পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ এব্রিয়েশন। বাংলাদেশ ভারতের মধ্যকার সমুদ্র বিরোধ সমাধান করেছিল পিসিএ। পিসিএ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডস। পিসিএ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডস। পিসিএ এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডস। তারপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে কতটুকু জমি পেয়েছিল? এই যে 19,467 বর্গ কিলোমিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসতে পারে 19,467 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আমাদের পরের স্লাইডে কি রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ফুল মিনিং, যার পার্মানেন্ট কোর্ট অফ এভিয়েশন। পার্মানেন্ট কোর্ট অফ এভিয়েশন। তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সবার আগে যার নাম আসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সবার আগে আসে বঙ্গবন্ধুর নাম, যেটা আমরা আগের স্লাইডটি। আচ্ছা যাক, অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা কি বলেন, আপনারা চাইবেন এই যে আগের স্লাইড। বাংলাদেশ ভারতের কাছ থেকে সমুদ্র জয় করেছে, মানে সমাধান করেছে পিসিএ। পিসিএ এর সদর দপ্তর নেদারল্যান্ডসে। বাংলাদেশ ভারতের কাছ থেকে সমুদ্র পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার। 19,467
67 বর্গ কিলোমিটার। 19,467 বর্গ কিলোমিটার। লিখতে পেরেছেন কিনা প্রিয় শিক্ষার্থীরা? আপনারা একটু আনসার দিয়ে দেন তো দেখি তো, লিখতে কি পেরেছেন? তাহলে আমরা ওই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে যাব, তো এর জন্য আমি বঙ্গবন্ধু সম্পর্কে আপনাকে পড়াবো না, কারণ বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদেরকে আলাদা ক্লাস নিয়েছি, আবার কিন্তু আলাদা ক্লাস হবে, আপনি পেয়ে যাবেন। এই বঙ্গবন্ধু সম্পর্কে পড়াইতে 2 ঘন্টা লাগে, 10 মিনিটে কোনো শেষ করা যাবে না। শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে আমরা জানবো। এই যে শেরে বাংলা একে ফজলুল হক, এই যে আবুল কাশেম যারা স্ক্রিনশট দিতে, ভাই এইটা তো একটু সরান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আবুল কাশেম ফজলুল হক 1873 সালে 26 অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। আপনার মনে রাখা দরকার যে 1873টা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই তারিখটা। তারপর হচ্ছে এই যে আপনার মামার বাড়ির, এগুলো পরীক্ষা আসবে না, লিখতে হয়েছে আপনাকে বোঝানোর জন্য। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে জন্মগ্রহণ করেন। তাহলে শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালে 26 অক্টোবর জন্মগ্রহণের কোন জায়গায় জন্ম? বরিশালে জন্মগ্রহণ করেন। বুঝতে কি পেরেছেন? এই হচ্ছে প্রশ্ন। রাজনৈতিক মহল সাধারণত তিনি কি শেরে বাংলা নামে পরিচিত? এই যে দেখেন, এখানে প্রত্যেকটা তারিখ সাল দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর আপনার চাকরি পরীক্ষা প্রশ্ন আসে, বাংলাদেশের প্রথম মানে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কত সালে হয়েছেন? 1937 সালে। তারপর কলকাতার প্রথম মুসলিম মেয়রের নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক। কত সালে হয়েছিলেন? 1935 সালে হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, তারপর যুক্তফ্রন্ট সরকারের কিন্তু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এই যে যুক্তফ্রন্ট সরকার 1954 সালে হয়েছিল, যুক্তফ্রন্ট সরকারেরও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। এই বিষয়গুলো আপনাকে আন্ডারলাইন করে রাখতে হবে এবং পড়তে হবে। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আমরা উনার, এই যে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেখে নেন, আমরা উনার সম্পর্কে জানবো। এই যে দেখেন, ওই হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম মনে হলে আমার একটা কথা মনে পড়ে যায়। আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে, স্যার হুসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় শহীদ হয়েছেন? আপনারা বলেন এই আনসারটা কি হতে পারে? উনি তো কোথাও শহীদ হন নাই, উনার নামই হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এইরকম প্রশ্নেরও আমাদেরকে মাঝে মধ্যে সম্মুখীন হতে হয়। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী, 1892 সালে তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। উনার সালটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠ করেছেন। কলকাতার ডেপুটি মেয়র ছিলেন 1923 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু প্রিয় শিক্ষার্থী। আপনার চাকরি পরীক্ষা প্রশ্ন আসবে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী আমরা জেনেছি শেরে বাংলা একে ফজলুল হক। বুঝতে কি পেরেছেন প্রিয় শিক্ষার্থী? তাহলে এই যে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কি সবকিছু কিন্তু এখানে দেয়া আছে, আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। যারা লিখতে চান আপনি লিখতেও পারেন। মানে এই নামগুলো শুধুমাত্র দিয়েছি, আপনি এই নামগুলো পড়তে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই যে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমি দেখলাম আমাদের অনেক শিক্ষার্থীরা ওই ভাসানীর সাথে ডাকসুর বর্তমান নূরেরও তুলনা করে, অনেকে দেখেছি আমি, অনেকে ওই যে নূর ভাই রান্না করতেছে এই ছবি দেন। বুঝতে কি পেরেছেন? এই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসান। তিনি বাঙালিদের কাছে মজলুম জননেতা নামে পরিচিত। ওনার সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে, আমি একটু দিলাম। আপনি যে কোনো বই থেকে, সব বইয়ে রয়েছে, এর জন্য আলাদা করে পড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তিনি 1880 সালে হচ্ছে
সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি দেশের মানুষের কাছে মঞ্জুম জননেতা। তিনি আওয়ামী লীগের কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি। এই যে বর্তমান আওয়ামী লীগ 1949 সালের 23 জুন কাজী বশির হুমায়ুনের রোজ গার্ডেনে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি ছিলেন হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী। ডাক্তার সারোয়ার। যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? আপনাকে বলেছি যে শেরে বাংলা একে ফজলুল হককে আহ্বায়ক বা প্রধানমন্ত্রী করে, কিন্তু মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি যদি আব্দুল হামিদ হন, তাহলে প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদককে আপনাদের কাছ থেকে জানতে চাই। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদককে আপনাদের কাছ থেকে জানতে চাই। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদককে আপনাদের কাছ থেকে জানতে চাই। বাহ, 26 জন। শামসুল হক। অনেকেই সঠিক আনসার দিয়েছেন। যাক, রাজনৈতিক ব্যবস্থা পড়িয়েছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে দেখে আমার খুব ভালো লাগলো। লাগবে না। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। মনে আছে আপনাদের ক্লাস নিয়েছিলাম শেখ হাসিনা সম্পর্কে, অনেক ইনফরমেশন আপনাকে দিয়েছি। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপর আলাদা ক্লাস রয়েছে, আপনি আলাদা ক্লাস পাবেন। আরো কয়েকটা নাম আপনি খাতার ভিতরে লিখবেন, কি পড়বেন, এই টপিক থেকে কি পড়বেন খাতার উপরে লিখবেন। প্রিয় শিক্ষার্থী, লিখবেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, জেনারেল আতাউল গনি উসমানী, শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই যে কয়েকটা নাম, এই নামগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তির জায়গায় আপনি এস.এম. সুলতানের নামটাও লিখতে পারেন। এখান থেকে প্রশ্ন দেখেছিলেন, একবার এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর আপনাদের সাথে কথা বাড়াবো না, দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি। আমরা আজকে আলোচনা করেছিলাম বাংলাদেশের জাতীয় অর্জন ছিল আমাদের মেইন, গুরুত্বপূর্ণ ব্যক্তি দাগিয়ে দিয়েছি, কিছুটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রেখেছেন। বঙ্গবন্ধু সম্পর্কে আগেই ক্লাস নিয়েছি, এর জন্য পড়াই নাই। শেখ হাসিনা সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছি। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ক্লাসটি কেমন লাগলো আপনার মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে কিন্তু আবার দেখা হবে। আর কালকে সন্ধ্যা রাত 8টার দিকে আমাদের বিসিএস কনফিডেন্টের পেজ থেকে লাইভ ক্লাস রয়েছে আমার। আশা করি আপনি শেয়ার এবং কমেন্টস করে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।